মুম্বাই থেকে গ্রেফতার 13 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাকে জেরা করে এই 13 জনের হদিশ পায় পুলিশ এবং বর্তমানে এই 13 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছে যে অবৈধভাবে আর কোনো অনুপ্রবেশকারী রয়েছে কিনা মুম্বাই বা তার পার্শ্ববর্তী এলাকায়। বেঙ্গালুরু, দিল্লির পর এবার মুম্বাই। এক এক করে ভারতে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। রবিবার মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। অবৈধভাবে বেশ কিছুদিন ধরেই বসবাস করছিল ধৃতরা বলে অভিযোগ। ये पता चला कि नाला सुपरा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक ऐसे 13 लोगों को ताबे में लिया है। নালাসোপারায় অবৈধভাবে বসবাস করছিল এই 13 জন। ধৃতরা কেন মুম্বাইয়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এদিকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে লাগাতার বাড়ছে অনুপ্রবেশের মতো ঘটনা। গোটা দেশে ছড়িয়ে পড়ছেন অবৈধভাবে এই দেশে আসা বাংলাদেশিরা। আর শুধুমাত্র বাংলা নয়, এর আগে দিল্লি কিংবা বেঙ্গালুরু থেকেও গ্রেফতার করা হয়েছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের। তবে অনেকেই বলছেন পরিবর্তিত আর্থসামাজিক কারণে কিন্তু এই ধরনের অনুপ্রবেশের যে ঘটনা সেই ঘটনা বেড়ে চলেছে। তবে এই গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ মনে করছে পশ্চিমবঙ্গের রাস্তা ধরে ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্যদের খোঁজও মিলবে। বাংলাদেশে জারি হিন্দুদের ওপর অত্যাচার, হামলার শিকার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাংবাদিক, কট্টরপন্থীদের দাপটে থরহরিকম্প অবস্থা, যার রেশ এসে পড়ছে এ দেশেও। সাধারণ মানুষ প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। যেই মানুষগুলি ত্যাগ করে বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদেরকে, তাদের স্ট্যাচুকে অপমান করা হচ্ছে, স্বাধীনতা যোদ্ধাদেরকে অত্যাচারিত করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন বাংলাদেশে দেশের কথা বললে তাদেরকে মার খেতে হবে, তার জীবন সংকটে পড়বে। এই একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে। এটাতেই প্রমাণ হচ্ছে যে সরকারের তন্ত্রকে কাজে লাগিয়ে এখানে টেরোরিজম বিকাশ করার চেষ্টা চলছে। এবং আপনি যে অনুপ্রবেশ ইত্যাদি বলছেন সেখানে আমরাও প্রশ্ন করছি। আমাদেরকে প্রশ্নের উত্তর কি দেব আমরা, যখন ওটার দায়িত্বই আমাদের হাতে নেই? বিএসএফ বর্ডার্স তো আমাদের হাতে নয়, নিশ্চয়ই হওয়া উচিত নয় অনুপ্রবেশ। এদিকে দিল্লিতে প্রায় 12 জন অনুপ্রবেশকারী ধরা পড়ার পর অনুপ্রবেশকারীদের খোঁজে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। পুলিশের বাংলাদেশি সেলে থাকছেন 5 থেকে 10 জন পুলিশ কর্মী। বাংলা জানা এমন পুলিশ কর্মীদের নিয়েই বাংলাদেশ সেল। 2 দশক আগে তৈরি বাংলাদেশ সেলকে আবারও সক্রিয় করল দিল্লি পুলিশ। রিপাবলিক বাংলা। খাস কলকাতায় এনআরএস হাসপাতালের সামনে থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে লাগাতার জেরা করা হচ্ছে। তার জেরা করার পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে এবং সবথেকে বড় বিষয় যে উত্তর সে দিচ্ছে তাতে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে, অন্তত এমনটাই সূত্রের খবর। শিয়ালদা থেকে গ্রেফতার এক কিশোরী, বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে ওই কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশে। ওই এলাকায় কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ এবং এন্টালি থানার পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গতিবিধি সন্দেহজনক মনে হয়, সেই জন্যই তাকে প্রথমে আটক করে এন্টালি থানায় আনা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে কেস রুজু করা হয়েছে। নিজেকে বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে পরিচয় দেয় ওই কিশোরী, কিন্তু বাংলাদেশের কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই কিশোরী। আচমকা কলকাতায় কিভাবে এলো? কলকাতা কি ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে একে গ্রেপ্তার করার মূল কারণ কলকাতায় কিভাবে এলো সেই বিষয়ে কোনো সঙ্গত উত্তর দিতে পারেনি। এমনকি এই মহিলার কাছে, এই যুবতীর কাছে কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।
ধৃতের নাম এবং পরিচয় নিয়ে সন্দেহ। নামের নথি দেখাতে পারেনি কিশোরী। ধৃতের দাবি 3 মাস আগে মুম্বাই কাজের খোঁজে গিয়েছিল সে। তাকে নিয়ে গিয়েছিল তারই এক আত্মীয়। কাজ মেলেনি, তাই বাড়িতে পরিচারিকার কাজ। কলকাতা হয়ে মুম্বাই গিয়েছিল ধৃত, পরে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার ছক। একটার পর একটা ঘটনা, কখনো পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, আবার কখনো বা মার্কো স্ট্রিট থেকে। সব জায়গাতেই পরিচয় গোপন করে লুকিয়ে থাকছে বাংলাদেশি নাগরিকরা। অশান্ত বাংলাদেশে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। এই আবহে এপার বাংলা থেকেও এপারে ধরা পড়ছে জঙ্গি সংগঠনের একাধিক চাই। এমনকি জেলেও বসে চলছে মগজ ধোলাই। ভাবে হয় না, দেশের নিরাপত্তা শিরোধার্য এবং যেমন যেমন যাদের যাদের জায়গা দায়িত্ব রয়েছে, যেমন আমরা বলি বর্ডার সিকিউরিটি ফোর্স দেখবে, আমাদের প্রশ্ন করলে আমাদের কাছে উত্তর থাকে, আমাদের নিরুত্তর। কিন্তু যারা ঢুকে পড়েছেন আবার পশ্চিমবাংলার পুলিশ তাদের ধরছে, সেখানে আমরা উত্তর দিতে পারছি। ফলে ব্লেম গেমে লাভ হবে না। এটা একটা নেক্সাস, এটা একটা র্যাকেট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ, এই যে ট্রায়ো র্যাকেট, সেই র্যাকেটই এই সমস্ত করেছে, সব বেরিয়ে আসবে। তবে এই কিশোরীকে গ্রেফতারের পর পুলিশ জানতে চাইছে কার হাত ধরে ভারতে ঢুকে ভারতেরই অন্য রাজ্যে কাজের খোঁজে গিয়েছিল ওই কিশোরী। খোঁজ চলছে ধৃতের আত্মীয়েরও। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অপরদিকে পাসপোর্ট কাণ্ডে প্রাক্তন এসআইকে জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। একেবারে জাল নথি দিলেই মিলতো আসল পাসপোর্ট। আর এই চক্রের কারবারিরা প্রত্যেক পাসপোর্ট প্রতি পেতেন প্রায় 25 থেকে 30 হাজার টাকা। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক। গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত 2 পান্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই। কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পাসপোর্টের জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তাকে জেরা করে উঠে এলো হাড়হিম করা তথ্য। পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30 হাজার টাকা। এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকতো, সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না, সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না। অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহু মিলেছে। জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা। প্রতি পাসপোর্টের জন্য 25 থেকে 30 হাজার টাকা। টাকা নিয়ে আব্দুল হাই শিলমোহর দিত ভুয়ো নথিতে। আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট। পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে। ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন। পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভুয়ো শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস। বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না। বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এই দেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত চালান করে দেওয়া হতো। 52টা মোট 52টা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল, আরপিও থেকে ইস্যু হয়েছিল। তাই শুধুমাত্র কি আব্দুল হাই, নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল, এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র। জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করতো তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এ রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি। বারাসাত আর মধ্যমগ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব। যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে। যৌথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন। সেইগুলো না নিয়ে একে অপরকে দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে।
শুধু কলকাতা নয়, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের। আন্তঃরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।